ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকাই রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জিপিএইচ ইস্পাত। সাথে আছি আমি তাসনুভা তন্নি। সময়ে যত গড়াচ্ছে নির্বাচনের দাবিতে সরব হচ্ছে রাজনৈতিক দলগুলো। বর্তমান অন্তর্বর্তী সরকারকে চলতি বছরের মাঝামাঝি সময়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার তাগিদ দিয়ে যাচ্ছে বিএনপি। একই দাবিতে দলটির মিত্ররা একাট্টা হলেও সরকার যেন তাদের অবস্থানেই অনড়। আজও বিএনপি বলছে সংস্কারের কথা বলে গণতন্ত্রের পথ আটকে রাখলে মানবে না জনগণ। অপরদিকে জামায়াত বলছে ন্যূনতম সংস্কার ছাড়া ভোটে যাওয়া ঠিক হবে না। আবার 1.5 মাস আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দেয়া নির্বাচনী ভাষণের সূত্র ধরে ইসি আজ বলেছেন চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনে জাতীয় নির্বাচনের প্রস্তুতি তাদের। অর্থাৎ খুব সুস্পষ্ট হচ্ছে নির্বাচন ও সংস্কার নিয়ে রাজনৈতিক দল ও সরকারের মাঝে মতপার্থক্য। নির্বাচনে কি সব সংকটে নিরসন হবে? নির্বাচন নিয়ে কোন পথে এগোচ্ছে রাজনৈতিক দলগুলো? এসব নিয়ে আজকের রাজকাহন আলোচনায় স্টুডিওতে আছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, আছেন জাতীয় পার্টি একাংশের কো চেয়ারম্যান শহীদুর রহমান টেপা এবং আছেন বাসুদের সহ সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। রাজিকুজ্জামান রতন, আপনাকে দিয়ে শুরু করতে চাই। নির্বাচন অনুষ্ঠানের নতুন সময় উল্লেখ করার মধ্য দিয়ে কার্যত অন্তর্বর্তী সরকারের উপর আমরা দেখেছি এক ধরনের নির্বাচনী চাপ তৈরির চেষ্টা করছিল রাজনৈতিক দলগুলো। যদিও বারবার আমরা দেখছি নির্বাচনকে ঘিরে অন্তর্বর্তী সরকার তারা আসলে শুরু থেকে যেটি বলেছেন সেই বিষয়ে একেবারেই অনড় অবস্থানে আছেন। আবার তাদের রাজনৈতিক দলগুলোর এই দাবির মাঝেও এখন আমরা এক ধরনের বিরাট মতপার্থক্য দেখতে পাচ্ছি। তার মানে কি নির্বাচন এবং সংস্কারের মাঝের যে দূরত্ব সেই দূরত্ব আরও দীর্ঘায়িত হচ্ছে? ধন্যবাদ। দূরত্ব বাড়েওনি, দূরত্ব কমেওনি, দূরত্ব আগের মতোই আছে। শুধু আমরা বলবো কথার মারপ্যাচ চলছে আর সরকার নিজের গুরুত্বটা কমাচ্ছেন। এই গুরুত্বটা কমাচ্ছে এই কারণে যে সরকার যদি এই কথাটা প্রথম থেকে বলে তার পজিশনটা যদি স্ট্রিক্ট রাখতেন তাহলে কিন্তু মানুষ বুঝতো যে আমাদের হাতে 1.5 বছর সময় আছে। যে কারণে আমরা বাসদসহ সমস্ত রাজনৈতিক দলগুলো এই কথাই বলেছিলাম, একটা রোড ম্যাপ ঘোষণা হোক, জনগণের সামনেও একটা পরিষ্কার থাকবে যে কতদিনের মধ্যে সরকার কাজটা করবে। সরকারের একটা দায়বদ্ধতা থাকবে যে আমরা যেহেতু একটা রোডম্যাপ ঘোষণা করেছি আমাকে এর মধ্যেই কাজটা শেষ করতে হবে। সেই কাজটা কিন্তু করা হয়নি। এক একজন এক এক কথা বলে তারা কি একটা পরিকল্পিত কনফিউশন তৈরি করেছেন নাকি তারা নিজেরা কনফিউজ ছিলেন? এটা একটা প্রশ্ন এসে যায়। 2 নম্বর হচ্ছে যে নির্বাচন ছাড়া বিকল্প কি আছে? গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার ক্ষমতায় আসে সেই সরকার যদি একটা আইনি ধারাবাহিকতা বজায় রাখতে চায় তাহলে নির্বাচনের মধ্য দিয়ে তো একটা পার্লামেন্টে তাকে যেতে হবে। সেই পার্লামেন্টে অভ্যুত্থান এবং অভ্যুত্থান পরবর্তী সময়ের কাজগুলোকে বৈধতা দিতে হবে। তা না হলে তো একটা গায়ের জোরের সরকার, সেটা জনতার গায়ের জোর হোক অথবা অন্য কারো জোর হোক, যেটা মেটিকুলাসলি ডিজাইনড হোক অথবা স্পন্টেনিয়াসলি মুভমেন্ট হোক, যেটাই হোক, এই সরকার আসলে সেটি তো সেই সময়টাতে তো সব রাজনৈতিক দল একমত ছিল। প্রশ্নটা তো আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের বিষয় নিয়ে নয়। প্রশ্নটা হচ্ছে যে আওয়ামী লীগ যখন নেই তখন দেশটা কিভাবে চলবে তা নিয়ে। যখন আওয়ামী লীগ ছিল, যখন 15টা বছর এদেশের নির্বাচন বলি, রাজনীতি বলি, অর্থনীতি বলি, প্রশাসন বলি, সমস্ত কিছুকে একটা ক্রনি ক্যাপিটালিজমের নামে একটা পারিবারিক পুঁজিতন্ত্রের মতো করে কুক্ষিগত করে রাখা হয়েছিল, তার বিরুদ্ধে একটা প্রতিরোধ ছিল। 2 ধরনের প্রতিরোধ ছিল। একটা ছিল জনতার দিক থেকে, আরেকটা ছিল ধনীদের আভ্যন্তরীণ যে কোন্দল থাকে, যে সরকার সমর্থিত ব্যবসায়িক গোষ্ঠী আর সরকারের দ্বারা নিপীড়িত ব্যবসায়িক গোষ্ঠী, তাদের কি একটা কোন্দল ছিল না? এটা আমলাদের মধ্যেও ছিল। সরকারের পৃষ্ঠপোষকতা পেয়ে যে সমস্ত আমলারা ফুলে ফেপে উঠেছিলেন আর যারা বঞ্চিত হয়েছিলেন তাদের মধ্যে। এটা কি পুলিশের মধ্যে ছিল না? ফলে এটার একটা সমস্ত জায়গায় ক্রনি ক্যাপিটালিজম এবং ক্রনি এস্টাবলিশমেন্ট, তার বিরুদ্ধে আর একটা লড়াই ছিল তাদের। আর জনগণের ছিল দ্রব্যমূল্য আকাশচুম্বী, শ্রমিকের মজুরি ন্যায্য মজুরি পাচ্ছে না, কৃষক ফসলের দাম পায় না, শিক্ষার ক্ষেত্রে অরাজকতা এবং শিক্ষা শেষে কাজ না হওয়া, এবং তারপরে ছিল আমাদের নারীদের জীবনে নানা ধরনের বঞ্চনা, আমাদের আদিবাসীদের জীবনের সমস্যা, পাহাড়িদের জীবনের সমস্যা, মানে সমস্ত সমস্যা, অল রোডস লিডস টু রোম, সেরকম সমস্ত সমস্যা কেন্দ্রীভূত হয়েছিল একটা দাবিতে যে এই সরকার ক্ষমতায় থাকলে আমাদের উপর বোঝা চাপতেই থাকবে। সেটা মেট্রো রেলের মতো একটা উন্নত প্রযুক্তি নিয়ে এসে বর্ধিত ব্যয়ের বোঝা চাপানো, অথবা ওই টানেল তৈরি করার মধ্য দিয়ে টাকা টানেল দিয়ে বেরিয়ে যাওয়ার মতো ঘটনাই ঘটুক।
বড় বড় উন্নয়ন প্রকল্পের নামে বড় বড় লুণ্ঠনের এই বোঝাটা জনগণের উপর চাপতেই থাকবে। সেখান থেকে একটা সাধারণ ঐক্যমত হয়েছিল যে এই সরকারের অবসান চাই, কিন্তু সরকার তো চলে গেল। পরবর্তীতে রাষ্ট্রটা কীভাবে পরিচালিত হবে তা নিয়ে কি মতপার্থক্য থাকবে না? রাজনীতি মানেই তো মতপার্থক্যের ব্যাপার। এখন এই মতপার্থক্য কি যুক্তি দিয়ে নিয়ন্ত্রণ করব? মতপার্থক্য কি যুক্তি দিয়ে আমরা খণ্ডন করব? মতপার্থক্য কি গায়ের জোরে দমন করব? প্রশ্নটা এখানে। একটা রাষ্ট্র অর্থনৈতিকভাবে লুণ্ঠন করে এবং দমনপীড়ন চালায়। তো যখন অর্থনৈতিক লুণ্ঠন এবং দমনপীড়ন একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের দ্বারা চলে, সেই দলটাকে তখন আমরা ফ্যাসিস্ট দল বলি। এখন লুণ্ঠনটা আছে, তাহলে যে সরকারি ক্ষমতায় আসুক না কেন, যে দলই ক্ষমতায় আসুক না কেন, সে একই রকম ফ্যাসিস্ট আচরণ করবে। তাহলে আমাদের এই জন্য হ্যাঁ, সেই কারণেই প্রশ্নটা ছিল যে শুধু ব্যক্তির বদল নয়, ব্যবস্থাটারও একটা বদল করতে হবে। এবং ব্যবস্থা বদল তো আর রাতারাতি হবে না, কিন্তু ব্যবস্থা বদলের পথরেখা তৈরি হবে কি, সে কারণে বলা হয়েছিল কিছু কিছু জায়গায় একটা সংস্কারের পথ থাকতে হবে। কিন্তু সরকার যদি আবার এই সংস্কারের কথা শুনে যে মনে করেন সমস্ত সংস্কার শেষ করে তারপর আমরা ক্ষমতা হইতে অবতরণ করিব, তাহলে ক্ষমতায় এসেছিলেন আপনারা মানে একটা উল্লম্ফনের মধ্য দিয়ে, ক্ষমতা থেকে যাওয়ার পথেও কি আর একটা ধাক্কা দিয়ে আপনাদেরকে যেতে হবে? সেটি একটি বড় প্রশ্ন। শাহিদুর রহমান চাপা, আপনার কাছে আসি। সংস্কার কাজ যদি সংক্ষিপ্ত করতে হয়, রাজনৈতিক দলগুলো যদি সেই পর্যায়ে এসে দাঁড়ায়, তাহলে আগামী ডিসেম্বরে নির্বাচন হবে। আর যদি সংস্কার একটু বর্ধিত করার সুযোগ থাকে, সেক্ষেত্রে 2026-এর জুনের মধ্যে নির্বাচন করা সম্ভব হবে। নির্বাচন কমিশনও আজকে এই বিষয়টি নিশ্চিত করেছে এবং সেই হিসাবে তারা প্রস্তুতি নিচ্ছে। জাতীয় পার্টিকে নিয়ে নির্বাচন ঘিরে অনেক ধরনের সমীকরণ পাল্টে ফেলার কথা আমরা শুনি। জাতীয় পার্টি একসময় আওয়ামী লীগের মিত্র দল ছিল এবং তাদেরকে ঘিরে আসলে নানান রকমের কথা আসলে বাজারে আছে। এখনকার বর্তমান পরিস্থিতির রাজনীতিতে জাতীয় পার্টি খানিকটা একঘরে হয়ে আছে কিনা, সামনে নির্বাচনে তাহলে তারা কিভাবে কামব্যাক করবে, ফিরে আসবেন কি করে? ধন্যবাদ আপনাকে। আমার অত্যন্ত দুইজন কাছের মানুষ আজকে সহ আলোচক। জাতীয় পার্টি বা সংস্কার নিয়ে একটু পরে কথা বলি, তার আগে আমাকে একটা কথা বলতেই হয়। প্রধান উপদেষ্টা মহোদয় ডক্টর ইউনূস সাহেব আজকে একটা ভালো কথা বলছে। কি কথা সেটা? সন্ত্রাস নাকি দমন করে ফেলবে, নাকি একটা শব্দ ব্যবহার করলেন না আপনি? দেশকে অস্থিতিশীল করার কোনো সুযোগ নেই, ব্যবস্থা গ্রহণ করবে। আমাদের সব সময় সজাগ থাকতে হবে, সেই ধরনের একটি কথা বলেছেন। ধন্যবাদ দেই ওনাকে, দামি কথা বলছে। কিন্তু দুঃখজনক হলো সত্য, উনি যখন এখানে এদেশে আসেও নাই, প্রধান উপদেষ্টা হিসেবে যখন আসেন, তখন এদেশের মানুষ কত কিছু ভাবছিল। আজকে 6 মাসে আপনি হিসেব করেন, একটা বিদেশি বিনিয়োগ আসছে, একটা নূতন কোনো কারখানা তৈরি হয়েছে, আইন শৃঙ্খলার কি কোনো উন্নতি হয়েছে? কিছুই হয় নাই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানুষের নাভিশ্বাস, এগুলি হয়ে গেছে। তো উনি 6 মাসে, আমরা জানতাম যে ডলার পাউন্ড কি ইউরো ফিউরো আসিয়া ভরিয়ে টরে আমাদের পকেটে এই দেশের রিক্সাওয়ালা সবার মানে এমন অবস্থা হয়ে যাবে, কিন্তু একটা টাকাও কিন্তু উনি আজকে এই প্রতিশ্রুতি কি তিনি কখনো দিয়েছিলেন যে সবাই হঠাৎ করে আমরা ভাবছিলাম ধনী হয়ে যাবে? আমরা ভাবছিলাম, সবাই ভাবছিল, সেই সুযোগ সবাই ভাবছিল। না হাসিনারে বিদায় করলো কেন? বিদায় করার পরে তো আনছে 17 বছরের জঞ্জাল দূর করতেও তো সময় প্রয়োজন। না, সময় বলতে কোনো শব্দ নাই। তারপর আর একটা কথা খুবই স্পষ্টভাবে আপনাকে বলে দিই, 11 আসে 2 বছরে দেশটাকে ফিনিশ করে দিয়ে গেছে। এরপরে শেখ হাসিনা আসিয়া এই দেশটাকে আরও ফিনিশ করে দিয়ে গেছে। এখন কিসের এত সংস্কার? নির্বাচন দিতে হবে। নির্বাচনের জনগণের প্রতিনিধিত্ব যেখানে না থাকবে, সেইখানে কোনো দিন কোনো আপনার সরকার পরিচালনা হতে পারে না। অনির্বাচিত সরকার দেশের জনগণের জন্য আসতে পারে না। আর জাতীয় পার্টির কথা বলছেন, আমরা তো ভাই সবসময় আপনার কি বলবো, গৃহপালিত বিরোধী দল। আমাদের আপনি খেদাই দেবেন, আমরা আপনাদের সাথে থাকবো, সমস্যা তো কিছু নাই। বেরোনোর সুযোগ নাই এবারও? আমরা বেরোবো কেন? কোন দুঃখে বেরোবো? যেখানে যেমন তেমন আমরা, কোনো সমস্যা নেই। এই যে আপনি দেখেন জিএম কাদের সাহেব কয়েকদিন আগে বলে ফেললো যে আপনার ওই যে কি শেখ হাসিনারে বাংলাদেশে এসে বিচার করতে হবে। এর আগে কিন্তু উনি বিরোধী দলের নেতা হয়েছে। হ্যাঁ, 21টা না 26টা সিট নিয়ে নির্বাচনে গেছে।
এর প্রতিবাদ আমরা করেছি, আমি করেছি ব্যক্তিগতভাবে। কি হলো? আবার এখন ইদানিং আবার শুরু পাল্টে ফেলছে, টোটাল রিভার্স হয়ে গেছে। এখন আমাদের জাতীয় পার্টির আমরা জিএম কাদেরের যে গ্রুপটা আছে একই এই ব্যবসাটাই চালা যাবে, কোনো ভয়ের কোনো কারণ আপনার নাই একেবারে। এটা হলো জাতীয় পার্টি কি তার মানে আগামী নির্বাচন এরকম দুভাগে বিভক্ত থাকবে? আরে জাতীয় পার্টি তো 2 ভাগ কেন, 100 ভাগ হোক, সমস্যা কি? সমস্যা তো কিছু নাই। আমরা তো পরীক্ষিত, গৃহপালিত, অস্বীকার তো করতেছি না, না করতেছি। আমি কি আপনাদের এখানে বহুবার আমি বলছি যে আমরা গৃহপালিত, যা বলবেন তাই শুনবো, আমরা আসি, জিন্দাবাদ, যেই আসুক না কেন। এখন প্রশ্নটা হলো প্রেস সচিব, এখন এই সরকারের কাজ হলো একটা, আওয়ামী ভীতি, আর কোনো কিন্তু নাই। শেখ হাসিনা ভীতি, আর কোনো কিন্তু এদের মাথার মধ্যে নাই, কিচ্ছু নাই। এত আওয়ামী ভীতি কেন? কি দরকার? হ্যাঁ, সংস্কার কিসের? কোন সংস্কার? কার সংস্কার? কিসের সংস্কার? আওয়ামী লীগের ব্যান করো। প্রেস সচিব বললো যে আওয়ামী লীগ যেখানে বাবা দরবার, তাহলে ব্যান করো না বাবা, ব্যান করতে সমস্যা কি? রাজনৈতিক দল হিসেবে কি আপনারা সেটি চাইছেন? আমরা চাচ্ছি না। রাজনৈতিক দল আমরা চাবো কেন? রাজনৈতিক দল কি ব্যান করতে পারে? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তো দরকার নেই তো, এগুলো দরকার নেই তো, সবই ব্যান করে দেন না ভাই, জম করে দেয়া। আওয়ামী লীগ 16 বছরে যে রাত্রে, দিনের ভোট রাত্রে বানাইছে, আপনি যমুনায় বসে ওই কামটাই করেন, সমস্যা কোথায়? কিংস পার্টি বানাইয়া এদেশে রাজনীতি হবে না, এদেশ এত সোজা না, এদেশের মানুষ বাঙালি অনেক কঠিন। জি, কিন্তু আবার ডক্টর মোহাম্মদ ইউনূস এটিও বলেছেন তিনি আসলে রাজনীতি করতে চান না, তিনি নির্বাচনও করতে চান না। এবং উনি নিজেই স্বীকার করছে, উনি পরিষ্কার কি বলছে, আমি রাষ্ট্র পরিচালনা করতে অভ্যস্ত নয়। তো তা ভাই তুমি যদি রাষ্ট্র, ভয় কেন? হ্যাঁ, তাহলে আপনাদের ভয় কেন? উনি তো বলছে যে আমি রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা নাই, তাহলে অভিজ্ঞতা যদি তোমার না থাকে তুমি আইসো কা? সেক্ষেত্রে নির্বাচন প্রয়োজন, তাই না? ইমরান সালেহ আমার কথাটা বোঝাতে পারছি। আমার যদি অভিজ্ঞতা না থাকে, এই যে আমি এখানে টকশোতে আইছি, প্রিন্স ভাই আসছে রাজনীতি করে, রতন ভাই দীর্ঘদিন ধরে রাজনীতি করে, আপনি কি রাস্তার থেকে একটা লেম্যান এনে বসাই দেবেন? নিশ্চয়ই বসাই দেবেন। সেই সুযোগ নেই। আপনি যদি রাজনীতি না বোঝেন, আপনার যদি অভিজ্ঞতা না থাকে, বাইরে সম্মান নিয়ে আসসালামু আলাইকুম দিয়ে বিদায় দেন না মানুষে, মুক্তি দেন মানুষে। রাষ্ট্রের দায়িত্ব আসলে রাজনীতিবিদদের হাতে শেষ পর্যন্ত যেতে হবে, সেটি স্বাভাবিক। আমি আপনার এখানে বহুবার বলছি, রাজনীতিবিদদের হাতে রাজনীতি ছেড়ে দিতে হবে। নিশ্চয়ই। সৈয়দ ইমরান সালেহ প্রিন্স ঠিক একই দাবি হয়তো এই মুহূর্তে বিএনপিও করছে, এবং তারা কিন্তু এটিও বলেছে যে খুব দ্রুত আসলে নির্বাচন না দিলে বিএনপি আবারও আন্দোলনের পথে হাঁটতে পারে। তার মানে বিএনপি আসলে নির্বাচন ঘিরে অনেক ধরনের সমীকরণ করছে। আবার নির্বাচন নিয়ে যখন চিন্তা করছি, বিশেষ করে সংস্কারের প্রশ্নে যখন আমরা আসি, বিএনপির দীর্ঘদিনের মিত্র ছিল জামায়াত ইসলামী, তাদের সাথে আপনাদের এক ধরনের বিশাল বড় মতো পার্থক্য দেখা দিচ্ছে। আপনারা দ্রুততম সময়ের মধ্যে সংস্কার শেষ হোক সেটি চাইছেন, আবার জামায়াত ইসলামী এখনো আজকেও বলছে তারা আসলে ন্যূনতম সংস্কার চায়, এরপরেই তারা নির্বাচন চায়। প্রথমেই কথা বলি যে আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। আমার দুজন সহ আলোচক, তাদেরকে শুভেচ্ছা, দর্শক শ্রোতাদেরকে শুভেচ্ছা। প্রথমে বলি যে আপনি যে কথাটি বলেছেন যে বিএনপি দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন চায়, কিন্তু এটাও বিএনপি বলেছে যে বিএনপি ন্যূনতম সংস্কার চায়। আমরা আপনারা জানেন যে হাসিনা পতনের পর আমরা 3 মাসের মধ্যে নির্বাচন দাবি করিনি। অন্যান্য যে সময় এরকম ফ্যাসিবাদ বা স্বৈরাচারের অবসান হয়েছে, কিংবা তত্ত্বাবধায়ক সরকারের বিধান যখন সংবিধানে ছিল, তখন একটি সরকারের অবসানের পরে 3 মাসের জন্য তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসতো, 3 মাসের মধ্যে নির্বাচন হতো। কিন্তু এইবার আমরা 3 মাস নয়, আমরা বলেছি একটি যৌক্তিক সময় আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে দিতে চাই। এই যৌক্তিক সময়ের মধ্যে আপনার সংস্কার করতে হবে, প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচনের দিকে যেতে হবে। এখন ধরেন কেন এই কথাটা বললাম, যে 15 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তারা দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে, দেশের রাষ্ট্র কাঠামোগুলোকে ভেঙে তছনছ করে ফেলেছে, নির্বাচনী ব্যবস্থাকে তছনছ করে ফেলেছে, ভোটের উপর জনগণের কোনো আস্থা নেই, এবং রাজনৈতিক ব্যবস্থাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যেখানে রাজনীতি বলতেই মানে টাকা বানানোর একটা মেশিনে তারা পরিণত করেছিল, এবং একটা অনিয়ম, মাস্তানি, মানে দুর্বৃত্তায়ন রাজনীতিকে ওই পর্যায়ে তারা, মানে আওয়ামী লীগের রাজনীতিকে নিয়ে গিয়েছিল। বিরোধী দলের তো রাজনীতি করার কোনো সুযোগই ছিল না। এখন চাপা ভাইদের মতো পার্টি যারা ছিল,
যারা সরকারের সাথে সবসময় লিয়াজো মেনটেন করে চলতো, তারা হয়তো কিছু ভাগবাটোয়ারা পেয়েছে কিনা জানি না, চাপা ভাই সেটা বলতে পারবে। কিন্তু আমরা যেটা বলতে পারি যে টোটাল রাজনৈতিক ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়ে গেছিল। এখন আমাদের যে পরিস্থিতি এখানে আসছে, সেই কারণেই আমরা বলেছি যে সংস্কার। আজকে আমরা 2016 সাল থেকে সংস্কারের কথা বলছি, আপনার নিশ্চয়ই মনে আছে। এবং তার পরবর্তীতে 2017 সালে বেগম খালেদা জিয়া ভিশন 2030-তে সংস্কারের কথা বলেছেন। 2018 সালে নির্বাচনের আগে আমরা নির্বাচনী ইশতেহারের সংস্কারের কথা বলেছি। 2022 সালে আমরা 27 দফা বিএনপির সংস্কার প্রস্তাব উত্থাপন করেছি। 2023 সালে আন্দোলনরত সকল রাজনৈতিক দলগুলোকে নিয়ে আমরা 31 দফা দিয়েছি। তো এখন যারা সংস্কার কথা বলছেন তারা কিন্তু তখন সংস্কারের ব্যাপারে নিশ্চুপ ছিল, কিন্তু আমরাই তখন সর্বপ্রথম কিন্তু বলছিলাম। কিন্তু একটা কথা যে সংস্কার কিন্তু একটা চলমান প্রক্রিয়া, এটা একদিন 2 দিন বা 6 মাসের মধ্যে পুরো সংস্কার করা সম্ভব না, একটা ফুল স্টপ দেওয়া যাবে না, চলমান প্রক্রিয়া। তো এখন আমরা যদি সব সংস্কার একসাথে করে নির্বাচন করতে চাই তাহলে আপনার 3 বছর 5 বছর সময় লাগবে। 3 বছর 5 বছর সময় হলে কি বাংলাদেশে নির্বাচন ছাড়াই চলবে? এখন সংস্কারই কিন্তু সব বিষয়। আমরা সংস্কারের জন্য 6 মাস পার করলাম, কাজের কাজ কিছু হয়নি, মানুষের পেট তো চলছে না। মানুষের এখানে একটু জানতে চাই যে এই প্রয়োজনীয় সংস্কারের কথা আপনি বা রাজনৈতিক দলগুলো বলছে, আপনারা কি মনে করছেন এই অন্তর্বর্তীকালীন সরকার সেই প্রয়োজনীয় সংস্কারগুলো শুরু করতে পেরেছে? না, পারি নাই। সে কারণে তো বলছি যে এই যে 6টা মাস আমাদের সময় গেল কমিশন করে, কমিশনের রিপোর্ট দিয়েছে, রিপোর্ট দেওয়ার পরেও তো সরকার আমাদের সাথে এখন বসছে না। প্রথমেই তো ছিল যে যখন কমিশনটা হয়েছে তখনই যদি রাজনৈতিক দলগুলোর সাথে কমিশনের বসার ব্যবস্থা থাকতো, ওখানে তো অনেক সংস্কার ঐক্যমত হয়ে যেত, তো আর তো নতুন করে বসার প্রয়োজন থাকতো না। এই যে দীর্ঘসূত্রিতার ফলে কি হয়েছে, 2টা জিনিস হয়েছে। মানুষের যে দৈনন্দিন সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু সমাধান হয় নাই। যেমন ধরেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। আমাকে চাপা ভাই একটু আগে বললেন যে ইউনূস সাহেব ক্ষমতায় আসছে, ওনারা ভেবেছিলেন যে অনেক টাকা আসবে, ডলার আসবে, পাউন্ড আসবে, ইউরো আসবে, রিক্সাওয়ালা সবাই এটা পাবে, এটা ভেবেছিলেন হয়তো। তো বলেছিলেন যে দ্রব্যমূল্যের কি হলো, নতুন তো কলকারখানা হয় নাই, বিদেশি তো বিনিয়োগ আসে নেই। আরে এটা তো আওয়ামী লীগ দেশের পরিস্থিতিকে এমন একটা পর্যায়ে নিয়ে গিয়েছিল যেখানে বিদেশি বিনিয়োগ তো দূরের কথা, দেশি বিনিয়োগই তো হচ্ছে না, নাই। মানুষ তো আস্থা হারিয়ে ফেলেছে। সেই আস্থা ফেরানোর জন্যই তো আমরা পরিবর্তন চেয়েছি, সেই আস্থা ফেরানোর জন্যই ওই ফ্যাসিস্ট হাসিনার পতন চেয়েছি। ফ্যাসিস্ট হাসিনার পতনের পরে সব চলে আসবে তা তো না। এই আস্থা ফেরানোর জন্যই তো সংস্কার, এই আস্থা ফেরানোর জন্যই তো নিরপেক্ষ নির্বাচনের দাবি, সেই আস্থা ফেরানোর জন্যই তো সংস্কারের প্রস্তাবগুলো আসতে হবে। আস্থাটি কোনোভাবেই 6 মাস পেরিয়ে যাবার পরেও আমরা কেন আনতে পারছি না? ঠিক এই মুহূর্তে সেটা আমি বলি যে আমাদের যেটা মানে আমি বলবো যে সরকারের দুর্বলতা, ব্যর্থতা আমি বলতে চাই না এই মুহূর্তে, দুর্বলতা বলবো। কারণ দুর্বলতার জায়গাগুলোতে আমরা আসবো, বিশেষ করে নির্বাচন ঘিরে আসলে এই সরকারের ঠিক কোথায় কোথায় দুর্বলতা আছে, কেন আছে, ক্রাইসিসটা ঠিক কোন জায়গায় এই মুহূর্তে। দর্শক, জি25 পাথেভিতে রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আরও একবার আমন্ত্রণ জি25 পাথ নিবেদিত রাজকাহনে। রাজিকুজ্জামান রতন, 3 মাসেও আমরা নির্বাচন হতে দেখেছি, আবার এই সরকার নির্বাচন নিয়ে ঠিক সঠিক কোনো রোডম্যাপ এখনো দিতে পারছে না, সেটি নিয়েও বিতর্ক আছে। তাহলে আসলে ক্রাইসিসটা ঠিক কোথায়? নির্বাচন কবে হবে সেটি নিয়ে, নাকি সংস্কার কতখানি হবে সেটি নিয়ে? ক্রাইসিসটা আসলে মনন জগতে। যখন 3 মাসের মধ্যে নির্বাচন হতো তখন আমাদের একটা মনন জগতের সেট আপ ছিল যে একটা তত্ত্বাবধায়ক সরকার, তার মেয়াদ হবে 3 মাস এবং এই 3 মাসের মধ্যে তিনি নির্বাচনটা করে ফেলবেন। এবার যেহেতু গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার ক্ষমতা এসছে তার পেছনে জনগণের আকাঙ্ক্ষা ছিল এবং জনগণের ক্ষোভ ছিল এবং সাথে সাথে ক্রোধ ছিল। ক্রোধটা কীরকম সেটা দেখা যায় জনগণের নানা ভূমিকার মধ্য দিয়ে। সেখান থেকে একটা প্রশ্ন এসেছিল, পুলিশ এবং প্রশাসন কি আগের মতোই ভূমিকা পালন করবে, অথবা নির্বাচন কমিশন কি আগের মতোই শিখণ্ডীর মতন থাকবে? এই প্রশ্নগুলো ছিল। আর একটা বড় প্রশ্ন ছিল যে এই সরকার যে ক্ষমতায় এসছে, এই সরকার কিন্তু কোনো আইন মেনে ক্ষমতায় আসেনি। এই সরকার ক্ষমতায় এসছে একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। তাহলে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার এলেন, তাকে তো একটা আইন মাফিক দেশ পরিচালনা করতে গেলে তার ম্যান্ডেটটা কি হবে, কে তাকে বৈধতা দেবে? সুপ্রিম কোর্টের পক্ষ থেকে তারা একটা সাময়িক ইয়েটা পেয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত তাদের সমস্ত কর্মকাণ্ড, তাদের অর্ডিন্যান্স, তাদের আর্থিক পরিকল্পনা, তাদের রাজনৈতিক সিদ্ধান্ত, সেগুলোকে তো বৈধতা দিতে হবে একটা পার্লামেন্টারি ইলেকশনের মধ্য দিয়ে নির্বাচিত সংসদে। সেটা যদি করতে হয়
তাহলে ইমিডিয়েটলি তাদের কি কাজ আছে, আলটিমেটলি তারা কোথায় যেতে চান, এটা যেমন পরিষ্কার, এটা গেলো একটা দিক। দ্বিতীয়ত অন্তর্বর্তীকালীন সরকারের অন্তরের মধ্যে কি আছেন এটা কিন্তু আবার জনগণ সহজে বুঝতে পারেনি, কারণ তারা এসে নানা ধরনের কথা বলেছে। কেউ কেউ বলছে নির্বাচনের সময় ঘোষণায় তাহলে তাদের মাঝে যে সিদ্ধান্তহীনতা আমরা দেখতে পাচ্ছি সেটা কি এটির একটি প্রতিফলন? একটা সিদ্ধান্তহীনতা দেখতে পাচ্ছি, আর একটা হলো সিদ্ধান্ত পাল্টানোটাও দেখতে পাচ্ছি। সেটা প্রথমে তারা বলছেন সমস্ত সংস্কার করে তারপর তারা নির্বাচন করবেন, তারপর বলছেন সংস্কারের পরে 18 মাস পরে নির্বাচন হবে, একজন সেনাপ্রধান বলে ফেললেন। তারপরে বলা হলো যে না, সংস্কার এবং নির্বাচনের কাজ পাশাপাশিভাবে চলবে, এগুলো যেমন আছে। তারপরে প্রশ্ন হলো কোন কোন জায়গায় আসলে সংস্কারটা হবে। আর্থিক ক্ষেত্রে সংস্কারের ব্যাপারে কিন্তু খুব বেশি মনোযোগ নেই, যতটা মনোযোগ আছে একটা রাজনৈতিক উপরিকাঠামোর সংস্কারের মধ্যে। তা আমরা বলেছিলাম যে কোনো রাজনৈতিক উপরিকাঠামো সেটা তো নির্ভর করে অর্থনৈতিক ভিত্তির উপরে। অর্থনীতিতে যে লুণ্ঠন প্রক্রিয়াটা চলে তারই কারণে একদল মানুষের হাতে যখন প্রচুর টাকা জমে যাবে, সে টাকাটা সে ইনভেস্ট করবে না, সে টাকাটা সে ব্যবসায়ও যেমন ইনভেস্ট করে, সে টাকাটা সে নির্বাচনেও ইনভেস্ট করে। যে কারণে পার্লামেন্টটাও হয়ে গেছে বড় লোকদের একটা ইনভেস্টমেন্ট মানে ভেঞ্চার। 60% ব্যবসায়ীদেরকে আমরা পার্লামেন্ট মেম্বার হতে দেখেছি। তারা খুবই দারুণ, তারা 5 কোটি টাকায় নমিনেশন কিনবেন, 10 কোটি টাকায় ইলেকশন করবেন, এবং এই 10 আর 5 15 কোটি টাকার পরে তারা 5 বছরের একটা পরিকল্পনা করবেন, প্রতি বছর কমপক্ষে অন্তত 15 কোটি টাকা তো তার তুলতে হবে। যে কারণে আমরা যতটুকু হলফনামায় তারা হলফ করে বলেছিলেন তাদের সম্পত্তি কত আছে এবং সম্পত্তি কত হবে, সম্পত্তি কত হয়েছে, সেটার একটা কিন্তু বিরাট আমরা জবাবদিহিতা জায়গাটি আমরা নিশ্চিত করতে পারি। এখনো অনেকের মনের মধ্যে এটা কাজ করে যে আগের নির্বাচনের মধ্য দিয়ে তো এই ধরনের বিনিয়োগ করে এই ধরনের মুনাফা নিয়ে আসা গেছে, ফলে আগামীতেও বোধহয় সুযোগটা আমাদের। এই জন্য বললাম মনন জগতের প্রশ্ন। মনন জগতে যদি প্রশ্নটা থাকতো যে সংস্কারটা করতে চাই, ওই টাকার খেলা বন্ধ হবে। যেটি অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষেত্রে আপনি বলছেন, সেই সংস্কার আসলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রয়োজন। অন্তর্বর্তীকালীন সরকার যদি একটু ভাবতেন যে আমাদের উপর দায়িত্ব পড়েছে, এত শত শত মানুষের অংশগ্রহণ, শত মানুষের মৃত্যু, হাজার মানুষের আহত, মানুষের আহাজারি, তার মধ্যে দিয়ে আমাদের উপর একটা দায়িত্ব পড়েছে, আমরা একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি করে দিয়ে যাই, যাতে যারা নির্বাচনে দাঁড়াবেন তারাও জনগণের সামনে জবাবদিহি করতে বাধ্য হন, নির্বাচনে যারা জিতবেন তারাও জবাবদিহি করতে বাধ্য হন, এবং নির্বাচনের পরেও তারা যেন জবাবদিহির বাধ্য থাকেন। গণতন্ত্রের সংস্কার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ঠিক এই জায়গাটিতে সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, আমরা যখন সংস্কার নিয়ে কথা বলছিলাম, জনাব তারেক রহমান বলেছেন সংস্কারের আলাপ যত দীর্ঘ হবে দেশ তত বেশি সংকটে পড়বে। সেই সংকটের পথে কি আমরা হাঁটা শুরু করেছি বলে বিএনপি মনে করছে? না, সংকট তো আসছে, সংকট ছিল, সংকট আছে, সংকট আসছে। সেই সংকট আরও ঘনীভূত হবে যদি আমরা অযথা সময় ক্ষেপণ করি। এই বাস্তবতা আমাদেরকে উপলব্ধি করতে হবে, বুঝতে হবে। তো এখন আপনি বলছেন যে সংকটের কথা, এই সংকট নিরসনের জন্য তো আমাদের এই সংস্কার, সমঝোতা বা মানে বোঝাপড়া, তারপর নির্বাচন। এখন এই 6টা মাস আমরা যে পার করলাম, এই 6টা মাসে আমরা কি করেছি? আমরা দেখেছি যে কাজের থেকে কথা বেশি হয়েছে। কাজ যে হয়নি তা বলবো না, কথা বেশি হয়েছে। এই কথার মার পেঁচে কোনো সময় নন ইস্যুকে ইস্যু বানানোর চেষ্টা করা হয়েছে, সেটা আবার চলে গেছে। আরেকটা ইস্যুকে ইস্যু বানানো, নন ইস্যুকে ইস্যু বানানোর চেষ্টা করা হয়েছে। এগুলি করতে করতে কিন্তু আমরা 6টা মাস পার করেছি, এবং এই সুযোগে আমাদের মধ্যে যে ঐক্যটা ছিল সেই ঐক্যের বন্ধনটা একটু ঢিলা হয়েছে। এই সুযোগে পতিত ফ্যাসিস্ট যে স্বৈরাচার, ফ্যাসিস্ট যে শাসক, তারা কিন্তু সুযোগ পেয়েছে ষড়যন্ত্র করার। যে দূরত্বের কথা আপনি বলছেন, সেই দূরত্ব খুব সুস্পষ্ট হচ্ছে, এবং সেই দূরত্ব কিন্তু শুধু অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বিএনপির হচ্ছে তা নয়, বিএনপির দীর্ঘদিনের রাজনৈতিক মিত্রদের সাথে হচ্ছে। বিশেষ করে এখন যারা নতুন রাজনৈতিক দল নিয়ে আসার কথা ভাবছেন, দীর্ঘদিনের রাজনৈতিক মিত্রদের হচ্ছে। আমি শেষ করি, আমি আগেই বলেছি অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সমর্থন করি। আমরা চাই নাই যে এই সরকার ব্যর্থ হোক, কিন্তু আজকে ধরেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে নিয়ন্ত্রণ করা, সিন্ডিকেট ভাঙা, এটা তো এই ব্যর্থতার দায় তো অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারকেও নিতে হবে, এই দায়িত্ব আমাদেরকেও নিতে হবে। কিন্তু কেন আমরা নিব? আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের তো উচিত ছিল তার যে স্টেক হোল্ডার, রাজনৈতিক যে শক্তি দল, তাদের সাথে একটা নিবিড় যোগাযোগ সম্পর্ক স্থাপন করা এবং বিভিন্ন বিষয়ে তাদের সহযোগিতা নেওয়া, তাদের অভিজ্ঞতা লব্ধ যে বিষয়গুলো ছিল, যে সিদ্ধান্তগুলো বা যে প্রক্রিয়াগুলো তারা জানেন, সেগুলি তো কাজে লাগিয়ে তো এই আপনার সিন্ডিকেটটা ভাঙা উচিত ছিল না। তো সেইটা তো হয় নাই। আমরা বলেছি আমাদের এই সরকারের প্রতি যে নিঃশর্ত সমর্থনটা, এটা প্রশ্নাতীত করার দায়িত্ব কিন্তু
সরকারেরই। সেই সমর্থন কি খানিকটা ঘাটা পড়ছে? ঘাটা পড়ছে আমি কথা এই মুহূর্তে বলতে চাই না, তবে তবে যে জিনিসটা হচ্ছে আমরা তো রাজনৈতিক দল, আর দিন শেষে জনগণের কাছেই আমরা দায়বদ্ধ। আমরা যখন জনগণের কাছে যাই, গ্রামে যাই, মানুষের সাথে কথা বলি, যখন মানুষ বলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমলো না কেন, যখন বলে সিন্ডিকেট ভাঙলো না কেন, যখন বলে আওয়ামী স্বৈরাচার তারা এখনও কেন মাথাচাড়া দিয়ে উঠতে চায়, যখন বলে যে আমরা আর টিকতে পারছে না, কেন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, তখন তো আমাদেরকেই জবাবদিহিটা করতে হয়। জনগণের সেন্টিমেন্ট পালস বুঝেই কিন্তু আমাদের অ্যাক্ট করতে হয়। একটু আগে আপনি বলেছেন বিএনপিকে আন্দোলনে নামছে, আন্দোলন নয়, আমরা সরকারকে সঠিক পথে আনার জন্য হয়তো আমরা কিছু কর্মসূচিতে আমরা থাকবো, এটাকে আমরা আন্দোলন বলতে চাই না। আপনি যদি আন্দোলন বলতে চান বলতে পারেন, আমরা তো যাই হোক, আমি যেটা আমি বলতে চাই, তো আমরা তো সে পথে যাবো। কিন্তু আজকে আমাদের যেটা বক্তব্য যে আমরা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বলেছেন সংস্কার করতে করতে আমরা যেন নির্বাচন যাতে বেশি পিছিয়ে না যায়, কিন্তু নির্বাচন ব্যবস্থাটাকেও তো আসলে ভেঙে ফেলা হয়েছে। দীর্ঘ 16-17 বছর ধরে আমরা দেখেছি নির্বাচন ব্যবস্থা প্রায় একেবারে ধ্বংসের পথে। শাহিদুর রহমান চাপা, আমরা তো সংস্কার নিয়ে আলোচনা করছি, নির্বাচন নিয়ে আলোচনা করছি, এই যে ব্যবস্থাকে ভেঙে ফেলা হলো, নির্বাচন ব্যবস্থাকে আপনাদের দলের কোনো দায় আছে কিনা, কিংবা কতখানি দায় আছে বলে মনে করেন? ধন্যবাদ। যেহেতু আমরা এই দেশের মানুষ দল টল বুঝি না, আমি এই দেশ যুদ্ধ করে স্বাধীন করছি, আমরা তো চাবো ওই দেশটাকে। তার আগে একটা কথা আছে, 2-3টা কথা আমাকে বলতেই হচ্ছে। ফ্যাসিস্ট সরকারকে এই দেশ থেকে বিতাড়িত করছে, হাজার হাজার ছেলেরা পঙ্গু। কালকে দেখলাম রাতে 1-1:30টার সময় যমুনায় ওইখানে হাজার হাজার ল্যাংড়া লুলা কানা অনেক। কিন্তু আবার লক্ষ্য করেন, এই সরকারের 3জন উপদেষ্টা একটা খাল খনন করতে গেছে লাল গালিচা দিয়ে খাল খনন করতে গেছে। ওদের মানুষ পড়তেছে পঙ্গু, পুলিশ জানে, ওরা জানে, আমরা সবাই জানি। কি এমন মানে অবস্থা হইলো আমাদের, কি এত সুখের মধ্যে আমরা আসি, লাল গালিচা করে আপনার ওই যে কি যেন কুদাল কয়, বিদেশি কুদাল ইঞ্জিন, ওইটা নিয়ে বেকো মেশিন দিয়া লাল গালিচা, ওদিক দিয়ে ল্যাংড়া ছেলেরা, ছাত্ররা, যুবকরা, জনতারা হাঁটতে হাঁটতে ল্যাংড়া লুলা। আপনারা আওয়ামী লীগের সময় এভাবে সমালোচনা করেননি কেন? কে বলছে? আপনার এখানে আমি বলছি, আপনার এখানে বলছি, এইখানে এই টেবিলে বলছি, এই টেবিলে বহুবার বলছি। তখন সমালোচনাটা এত ঝাঁঝালো ছিল না। হ্যাঁ, এখন তারপরে আসেন, এখন ঝাঁঝালো হয়েছে। না না, সবসময় আমি সবসময় ঝাঁঝালো। আপনার এখানে বলছি যে আর কতদিন শেখ মুজিবুর রহমানের গোলায় পানি খাবেন, বাথরুমের মধ্যেই বঙ্গবন্ধু টয়লেট, এই টেবিলে বলছি আমি সাইদুর রহমান টাকা এই টেবিলে বলছি, আবার এখনও বলতেছি। আর একটা কথা দেখেন কি অবস্থা হয়েছে দেশের। 5ই আগস্ট সেনাবাহিনীর প্রধান উনি দেশের মানুষকে একটা বিরাট যুদ্ধ থেকে, একটা সংঘাত থেকে উনি এটা ঠিক করছেন, এই সরকারকে রক্তবীর সংঘর্ষ থেকে বাঁচাইছে। এখন কিছু অর্বাচীন ছেলেপেলেরা এই সেনাবাহিনীকে বিতর্কিত করতেছে, নানাবিধ কথাবার্তা বলতেছে। এর উদ্দেশ্যটা কি? এদের অসৎ উদ্দেশ্য নিশ্চয়ই আছে। কী কারণে এরা সেনাবাহিনীকে উস্কানি দিচ্ছে? যে লোকটা আজকে পর্যন্ত রাত 2টার সময় আপনি সেনাবাহিনীকে ফোন করেন, বিপদে পড়ে 999-এ আপনারা চলে আসবে। কিছু অর্বাচীন ছেলেপেলে কি উদ্দেশ্য, কি মাথার মধ্যে তাদের ঢুকছে, এটা আমাকে জানতে খুব। নির্বাচন বিলম্বিত হলে আসলে কোনো তৃতীয় শক্তি ষড়যন্ত্র আরো বেশি ঘনিয়ে আসতে পারে কিনা সেই চিন্তা আমাদের রাখতে হবে। যে সেনাবাহিনী আপনি চৌকিদারের মতন কাজ করতেছে, নাইট গার্ড, হ্যাঁ, তাদের নিয়ে আপনারা অর্বাচীন কিছু লোক নির্বাচনকে বিলম্বিত করলে সামনে অনেক ধরনের শঙ্কা আছে আমাদের। তেমনি আসলে 1/11-এর মতন সময়ে ঘটে যেতে পারে সেই শঙ্কা যেমন আছে। ছাত্রদের নতুন রাজনৈতিক দল ঘোষণা হতে যাচ্ছে এই ফেব্রুয়ারিতে, সেটি নিয়ে আসলে তারা জোটবদ্ধভাবে নির্বাচন করবে, সেটি ঘোষণা তারা দিয়েছে। সে কারণে আসলে নির্বাচনকে বিলম্বিত করা হচ্ছে, এরকম একটা শঙ্কার কথা রাজনৈতিক দলগুলো বলছে। এই জায়গাটিতেই আমরা আসবো, ছাত্রদের রাজনৈতিক দল ঘিরে আমরা আলোচনা করব। দর্শক, জি25 পাথ নিবেদিত রাজকাহন থেকে আরো একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন।
জিপেচ ইস্পাত নিবেদিত রাজ কাহন দেখছেন। সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, নতুন দল গঠন করছেন ছাত্ররা এবং তারা খুব সুস্পষ্টভাবে বলেছেন তাদের লক্ষ্য আগামী 15 ফেব্রুয়ারির মধ্যেই তারা নতুন দল ঘোষণা করতে চান। যদি আসলে তাদের নতুন দল আসে এবং সেই দল সামনে নির্বাচনে অংশগ্রহণ করে, সেক্ষেত্রে কোনো রাজনৈতিক দল এই আশঙ্কা করছে তাদের দলকে জোটবদ্ধ করে নির্বাচন করতে দেওয়ার সেই ক্ষেত্র তৈরি করে দেওয়ার জন্য নির্বাচনকে খানিকটা বিলম্বিত করা হচ্ছে কিনা? এইটা তো আশঙ্কা, তাই না? রাজনৈতিক দল ছাত্ররা করবে, কোন ছাত্ররা করবে? এই ছাত্র বলতে গিয়ে কিন্তু সব ছাত্র সমাজকে আজকে একটা প্ল্যাটফর্মে আছে তা কিন্তু নয়। ছাত্র সংগঠন তো জাতীয়তাবাদী ছাত্রদল বিএনপির সহযোগী সংগঠন, তারা বিএনপির সাথে আছে। ইসলামী ছাত্র শিবির, জামাতি ইসলামীর সহযোগী সংগঠন, সেটা তাদের সাথে আছে। কিংবা বাম যে ছাত্র সংগঠন, ছাত্র ফেডারেশন বা ছাত্র ইউনিয়ন, তারা এক একটা কোনো রাজনৈতিক দলের সহযোগী সংগঠন, কোনোটা স্বতন্ত্র সংগঠন, তারা তো আছে আলাদা আলাদা করে। তো সেই রকমই একটা গ্রুপ হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেই আন্দোলনের সময় যেমন সবাই এক হয়ে গিয়েছিল, একাকার, কে ছাত্রদল, কে বৈষম্য, কে আপনার ইউনিয়ন, কে বিএনপি, কে জামাত, এইটা তো এক ছিল না, সব একাকার হয়ে গেছিল। কিন্তু আফটার আন্দোলন তো এখন যার যার ঘরে সে ফিরে গেছে। তো সেটাকে সব ছাত্র সংগঠন, ছাত্রদের দল নয়, এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা একটা রাজনৈতিক দল গঠন করবে। আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বীর উত্তম, তিনি তার হাত ধরেই বাংলাদেশে একদলীয় বাকশালের পরিবর্তে বহুদলীয় গণতন্ত্র এসেছিল। বিএনপি শত ফুলকে ফুটতে দেওয়ার নীতিতে বিশ্বাস করে। সেজন্য আমরা তাদেরকে আগাম অভিনন্দন, যারা নতুন রাজনৈতিক দল করবে। ভাই, তাড়াতাড়ি রাজনৈতিক দল গঠন করে আসেন, আমরা রাজনীতির মাঠে অবতীর্ণ হই। আমরা গঠনমূলক রাজনীতি দিয়ে আমরা একে অপরের রাজনীতিটাকে বোঝার চেষ্টা করি এবং আমরা কখনোই তাদের এই রাজনৈতিক দল গঠনে অস্বস্তির মধ্যে নেই। আপনি বলেছেন এই কারণেই কি আপনার নির্বাচন প্রলম্বিত? জনগণের মধ্যে এই ধারণা সৃষ্টি হচ্ছে। কিছুদিন আগে প্রধান উপদেষ্টা মহোদয়, উনি অত্যন্ত শ্রদ্ধেয়, আমি প্রধান উপদেষ্টার প্রতি সম্মান রেখেই বলছি, তিনি বিদেশি একটি পত্রিকায় সাক্ষাৎকার দিয়ে এই রাজনৈতিক দলগুলো, ছাত্রদের, বৈষম্য বিরোধী ছাত্রদের রাজনৈতিক দল গঠন করার ঘোষণা দিয়েছেন। এই ঘোষণা তো আসলে ওনার মুখ থেকে জাতি শুনতে চায় নাই। এই ঘোষণাটা ওনার মুখ দিয়ে এসেছে বলেই সরকার, জনগণ কিন্তু আশঙ্কা করছে এটিও কি বড় ইস্যু, মতপার্থক্য তৈরি হওয়ার এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু বড় হয়ে দেখা দেয়। তো আমি যেটা বলছিলাম যে এগুলো আপনার বলে জনগণ কিন্তু আশঙ্কিত হচ্ছে। তাহলে কি সরকারের আশ্রয়ে, প্রশ্রয়ে, পৃষ্ঠপোষকতায়, ইশারায়, ইঙ্গিতে কিংবা তাদের কিংবা তাদের উৎসাহে নতুন রাজনৈতিক দল গঠন হচ্ছে কিনা? তাহলে নতুন রাজনৈতিক দলকে আপনার, এর আগে আমাদের মহাসচিব একটা কথা বলেছিলেন মির্জা ফখরুল সাহেব, যে সরকারের যদি রাজনৈতিক ইচ্ছা না থাকে, মানে রাজনৈতিক দল গঠনের ইচ্ছা না থাকে, তাহলে নির্বাচন প্রলম্বিত হওয়ার কথা নয়। আজকে এই ইচ্ছাটা জনগণ মনে করছে, ইচ্ছাটা হচ্ছে আসলে জনগণের হতে হবে। কারা সেই কারণে কিন্তু নিরপেক্ষতার প্রশ্ন আসতেছে। প্রধান উপদেষ্টার এই বক্তব্যটা কিন্তু সরকারের নিরপেক্ষতাকে ক্ষুণ্ণ করতে পারে বলে জনগণ মনে করে। নিশ্চয়ই। রাজিকুজ্জামান রতন, অনেক বড় কোন রাজনৈতিক একটি দলের একজন নেতা, তিনি মনে করছেন যে ভোট যদি হয় তাহলে তারা ক্ষমতায় চলে আসবে এবং সেই ভয়ে সরকার ভোট নিয়ে টালবাহানা করছে। সেই নিশ্চয়তাই বা রাজনৈতিক দলগুলো কোথায় পাচ্ছে? কেনই বা এই টালবাহানা? রাজনৈতিক দল যেহেতু জনগণের সঙ্গে তাদের সম্পর্ক থাকে, তাহলে তারা তো জনগণের পালসটা বোঝেন অথবা জনগণকে প্রভাবিত করেন, দুটোই হয়। হয় জনগণের ইচ্ছা অনুযায়ী দল পরিচালনা করেন, অথবা কোন পথে যাওয়া উচিত সেই পথটা জনগণের সামনে বাতলে দেন। কখনো কখনো এই ক্ষেত্রে হিসাবের ভুল হয়, কখনো কখনো আবার হিসাব সঠিক হয়। ফলে রাজনীতিকে এই জন্য এক ধরনের একটা অনিশ্চয়তাও থাকে। অনিশ্চয়তা থাকে বলে তো তাদের সবসময় কাজ করতে হয়। যদি কেউ নিশ্চিত হয়েই থাকতেন তাহলে তার কাজ করতে হতো না। ফলে রাজনীতিতে অ্যাক্টিভিটিসের এটাই হচ্ছে বড় কারণ। আমরা যেটা দেখেছি যে আন্দোলনের মধ্য দিয়ে একটা চরিত্র তৈরি হয়। যেমন ধরুন যে জুলাই আগস্টের যে আন্দোলন, হাজার হাজার ছেলেমেয়েরা যে রাস্তায় নামলো, ছেলেদের সঙ্গে মেয়েরা লড়াই করলো, সেখানে কোনো সাম্প্রদায়িকতা ছিল না। সেখানে একটা জিনিস ছিল, আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থা চাই, আমরা ফ্যাসিজমের পতন চাই। কিন্তু আমাদের দুঃখজনক অভিজ্ঞতা হচ্ছে এই যে আন্দোলনের মধ্য দিয়ে চরিত্র তৈরি হয়, কিন্তু আন্দোলনের সাফল্যের পর যারা ক্ষমতায় আসে তারা প্রথম কাজটা করে চরিত্র ধ্বংস করার। এবং যে কারণে দেখুন স্বাধীনতার পরে কি বিপুল আকাঙ্ক্ষা নিয়ে দেশটা স্বাধীন হলো, কিন্তু স্বাধীনতার পর যারা ক্ষমতায় এলো তারা কীভাবে নির্বাচনী ব্যবস্থাকে পলিউটেড করে দিল, তারা কিভাবে দুর্নীতিকে প্রমোট করলো,
তারা কিভাবে কর্তৃত্ববাদী শাসন তৈরি করলো, এমনকি সংবিধানেরও কাটাছেঁড়া তারা করলেন। ঠিক তেমনি এবার দেখুন এই 24-এর এত বড় একটা গণঅভ্যুত্থানের পরে যাদেরকে ক্ষমতায় বসানো হলো, তারা এসে যে কাজগুলো করতে গেলেন, প্রথম তারা ছাত্র রাজনীতি বন্ধ করা হবে কিনা, যে ছাত্র রাজনীতির মধ্য দিয়ে এই ফ্যাসিবাদের পতন ঘটলো বলে সবাই বলছেন, তারা বলছেন যে ছাত্ররা আমাকে ক্ষমতায় বসিয়েছে, এবং তারাই আবার বলছেন ছাত্র রাজনীতিটা বন্ধ করে দিতে হবে, এবং একটা টাস্ক ফোর্সের সুপারিশের মধ্যে এই কথাগুলো তারা আছেন। শ্রমিক রাজনীতি, শ্রমিকের বুকের উপর গুলি চালাতে তারা দ্বিধাবোধ করছেন না, কিন্তু তারা কিন্তু ব্যবসায়ীদের হাতকে নিয়ন্ত্রণ করতে চাইছেন না। ব্যবসায়ীদের যে কত বড় হাত, সেই একদম ফুলকপি থেকে শুরু করে একদম ফুলকলি মার্কা তেল, সব কিছুর মধ্যে যে ব্যবসায়ীদের হাত, সেটা তো নিয়ন্ত্রণ করার একবার চেষ্টা করলেন না। বাজারটাকে, তার মানে ওই শেষ পর্যন্ত দাঁড়ালো, তার মানে সিন্ডিকেটের সঙ্গেও তাদের একটা দারুণ সখ্যতা আছে। তাহলে সখ্যতা থাকার কথা ছিল জনগণের প্রতি, সখ্যতা থাকার কথা ছিল জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে। ফলে আমরা বলছি ক্ষমতায় যারা আছেন তাদের জবাবদিহিতাটা না থাকলে এই ঘটনাগুলো ঘটে। নির্বাচিত সরকারের অন্তত একটা জিনিস থাকে, নির্বাচিত সরকার একটা জবাবদিহিতা চান। আবার আপনি সখ্যতার কথা বলছিলেন, শাহিদুর রহমান ট্যাপা, সখ্যতা অনেক দেখেছি আমরা রাজনীতিতে। এই সখ্যতার কারণে জোটবদ্ধ হয়ে নির্বাচনী ফলাফল পাল্টে দিতে পারে দলগুলো, সেরকম উদাহরণ আমাদের সামনে আছে। সামনের দিনগুলোতে আমরা কি দেখতে যাচ্ছি? এভাবে আসলে নতুন জোটবদ্ধ কোনো দল সামনে নির্বাচনী যে সমীকরণ আছে সেটি পাল্টে দিবে কিনা? প্রথম কথা হলো যে কথা প্রিন্স ভাই বলছে, ওরা বলছে যে ছাত্ররা, বৈষম্য বিরোধী ছাত্ররা একটা দল করতে চাচ্ছে। আমি সাথে সাধুবাদ জানাই, দল করো বাবা, কোনো সমস্যা নাই, কিন্তু এত সোজা না বাংলাদেশে দল করা, একেবারে সোজা না। এই ডক্টর ইউনূস সাহেব একবার দল করতেছিলেন, পরে উনি আর করতে পারেন নাই, এত সোজা না। তারপরে কথাটা হলো, আমার সুস্পষ্ট বক্তব্য, একটা কথাই বক্তব্য, আমি আগেও বলেছি এখনও বলছি, নির্বাচন অতি দ্রুত দিতে হবে। যদি নির্বাচন অতি দ্রুত না দেন তাহলে কী হবে? নতুন নতুন সমস্যা আপনাকে পড়তে হবে। এদেশের মানুষ কাউকে ক্ষমা করে না। আর একটা জিনিস সবসময় দেখেন, এত কথাবার্তা হচ্ছে, সবসময় কথাবার্তা হচ্ছে। কালকেও দেখলাম কি যেন সেন্ট মার্টিন দ্বীপ, সেন্ট মার্টিন দ্বীপ দিয়ে আপনি ক্লিয়ার করেন না কেন? সেন্ট মার্টিন দ্বীপ কোথায় গেল, কী অবস্থা? ক্লিয়ার করেন মানুষের কাছে, কী এত লুকোচুরি? আর ইদানিং দেখতেছি ওই অমক আমেরিকার জেট বিমান নিয়ে আসলো, চেহারা দেখা গেল। আবার দেখলাম ট্রাম্পের আত্মীয়, চেহারা দেখা গেল। কালকে দেখলাম আবার ওই যে এক জাপানিজ এসে দেখা গেল। আমরা চেহারাটা দেখতে চাই না, আমরা চাই দেশের মানুষ নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা। ধন্যবাদ শাহিদুর রহমান, আপনাকেও ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি জি25 নিবেদিত রাজকাহন থেকে। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ রইল। ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন। 24 ঘন্টা।